ধর্ষণের বিচার হয় না কেন জানেন? মানুষের যৌনতা, যৌন আকাঙ্ক্ষা। একজন আলেম যখন ধর্ষক হয়ে যায়, সে মসজিদের ইমাম পরিচয়, আবার হলো সে জামাত করে। মাদ্রাসা, মক্তব এগুলোর প্রতি আমাদের প্রত্যাশা বেশি। তারা মানুষকে শেখাবে, তারা কেন এসব করবে, তাই না? তাহলে মানুষের ভক্তি জায়গাটা কমে যাবে। একজন আলেম যখন ধর্ষক হয়ে যায়, তখন তার উপর, যেমন জামাত ইসলামের একজন আপনার হলো সে মসজিদের ইমাম পরিচয়, আবার হলো সে জামাত করে। এই যে মেহেন্দিগঞ্জ, বরিশাল, তাই না, প্রবাসীর ঘরে তাকে পাওয়া গেল। তাহলে এইটার ফলে কি হয় যে এইরকম আরো অনেকের প্রতি সন্দেহ তৈরি হয়, তাই না? তখন মানুষ মনে করবে, ও তাহলে জামাতের টার্গেট মনে হয় প্রবাসীদের বইয়ের প্রতি। হ্যাঁ, তাদেরকে বিভিন্ন সার্ভিসের কথা বলে, অসহায়তার কথা বলে, বিভিন্ন ভাবে তাদের সাথে যোগাযোগ করছে। আর যেহেতু জামাত মানে অনেকে পাক পবিত্র মনে করে, সেহেতু ওই কমফোর্টেবলি একটা বখাটের সাথে একটা নারীর মিশা অনেক কঠিন। বাট দেখতে গোলগাল, তারপরে ধার্মিক দেখলে তাদের সাথে মিশা একটু সহজ হয় বিষয়। সেই জায়গা থেকে তারা সেই সুযোগটা নিচ্ছে। ঠিক আছে, এগুলো বিষয়ে বোঝা যায় না, এটা একটা সামাজিক সংকট। এটা অনেক পুরনো পুরনো সময়ে মানুষের যৌনতা, যৌন আকাঙ্ক্ষা, তারপরে আপনার হলো বিবাহ, বিবাহ বহির্ভূতি, এই সমস্যাগুলো চলে যাচ্ছে। আমরা দুটো গালি দিলে, বকা দিলেই এটা সঙ্গে সঙ্গে সমাধান হবে, বিষয়টা এরকম না। কিন্তু এটা ধর্ষণের বিচার হয় না কেন জানেন? এটার কঠিন শাস্তির কারণে বিচার হতে চায় না। কঠিন শাস্তি মানে একজন ধর্ষক যখন মনে করে ধর্ষণ করে ফেলেছে, তার এখন ফাঁসি হবে, তখন সেই ধর্ষণের আলামত নষ্ট করতে গিয়ে দোষীটাকে মেরে ফেলে। তো এইরকম ধর্ষণের বিষয়ে জাজমেন্টে এমন একটা জায়গায় হতে চায় যেন বিচার থেকে কেউ পালাতে না চায়। একটা একটা স্বাভাবিক বিচার, যে বিচারটা সেটা 5 বছরের জেল হতে পারে, 6 বছরের জেল হতে পারে, 7 বছরের জেল হতে পারে, বাট এই সময়টা সে জেলে থাকবে। কিন্তু যখন এটা হয়ে যায় যেটা ও এখন ধর্ষক হিসেবে আসছে, এখন তাকে ফাঁসি হবে, এই ধরনের অপরাধ যখন হয়, তখন সে দেশ থেকে পালায়, তখন সে দোষীটাকে মারতে চায়, আলামত নষ্ট করতে চায়, অনেক ধরনের। সুতরাং এই আইনগুলো রিভাইজ করা দরকার। মাদ্রাসার ক্ষেত্রে আমাদের প্রত্যাশাটা একটু বেশি থাকে, যে তাদের নৈতিকতা, মূল্যবোধটা আরো একটু আমাদের চেয়ে বেশি বেটার হবে। কিন্তু ছোট ছোট ঘটনাগুলো যেগুলো সামনে আসছে, শুনতে কষ্ট লাগে। কারণ নৈতিকতা ও মূল্যবোধের যে শিক্ষা, এটা আমরা মাদ্রাসার হুজুরদের কাছ থেকে পাওয়ার কথা। আবার দেখেন, সাধারণ মুসল্লিরা মসজিদকে যেভাবে কদর করে, মসজিদে একটা ধুলা পড়লে পকেটে রেখে দেয় অথবা পরিষ্কার করে, এটা কিন্তু মসজিদে যারা খিদমত করে, অনেক সময় তারা এটাকে উপেক্ষা করে, যে ও এখানে সে প্রতিদিনই থাকে, তার কাছে এটা অভ্যাসগত একটা বিষয়। হ্যাঁ, তো আমরা এই যে লোকটাকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে মেয়েটার কি হবে? 6 মাসের বাবু আছে পেটে, তাই না? সে 6 মাসের বাবু, এটা যদি আপনার হলো ভিন্ন ধরনের রাষ্ট্র কাঠামো থাকতো, তাহলে সেই বাবুটাও সুরক্ষিত থাকতো, তার তো দোষ নাই। এখন যেই মেয়ে গর্ভে 6 মাসের সন্তান, সে নিজেও একটা শিশু। এই জুলুমগুলো করছে, বলাৎকারের ঘটনাও অনেক অনেক ঘটে, আমরা এই বিষয়গুলো দেখি। এখন মাদ্রাসার বিষয় হওয়ার কারণে মানে মুখ ফুটে কিছু বলতেও পারি না। এখন সাধারণ অপরাধীর ক্ষেত্রে যেভাবে কেন কেন বলা হয় না, কারণ এই শ্রেণীর মানুষের কাছে মানুষ প্রত্যাশা বেশি, মানুষ পবিত্রতার চাহিদা বেশি। সেখানে ধরেন একজনকে যদি আমরা নিয়ে এরকম অনেক জোরে বলি, তাহলে দেখা যায় যে অন্যদের উপরে দাগ লাগে গায়ে, ও হুজুররা এরকম। যেমন বলাৎকার বিষয়টা, আপনার হলো পুরুষ শিশুদেরকে বলাৎকারের বিষয়টা অনেক সামনে আসে। এগুলো থেকে আমাদের মুক্তি দরকার, সবকিছু শৃঙ্খলা মতো আনা দরকার। এবং রাষ্ট্রের কাঠামোগতভাবে, আর ইদানিং দেখছি যে সরকারের অনুমোদন প্রয়োজন হয় না কোনো মাদ্রাসা বানাতে। এই নর্মালি চাইছে, একজন হুজুর বানাচ্ছে, এবং হুজুররা চাকরি করতে চায় না, মাদ্রাসা বানাতে চায়। কেন মাদ্রাসা বানানোর প্রতি এত মানে বিষয়টা, এটা কি মানে আল্লাহর খেদমত করার, সেবা করার জন্য মাদ্রাসাগুলো বানানো হয়, নাকি দেখেন মাদ্রাসায় চাকরি কিন্তু করতে চায় না, খালি ছোট করে হলেও একটা মাদ্রাসা বানাতে চায়। এইটা একটা এটা একটা অর্থনৈতিক ডিমান্ড থেকে তার একটা আলাদা বিষয় আছে। সে মাদ্রাসায় কর্মচারী হতে চায় না, নিজেই মাদ্রাসা উদ্যোক্তা হতে চায়, যাতে করে অর্থনৈতিক বিষয়গুলোতে অনেক রকমের ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। মাদ্রাসা ব্যবস্থাপনা গ্রামগঞ্জে যেগুলো আছে, এগুলো যেখানেই হোক একটা সুরক্ষার মধ্যে আনা দরকার। নিয়ম শৃঙ্খলা, আইনে, রাষ্ট্রের কাঠামোর মধ্যে দিয়ে মাদ্রাসায় কি পড়ানো হবে। হ্যাঁ, তারপরে আমাদের মাদ্রাসা শিক্ষা শেষে আমাদের যারা শিক্ষা কার্যক্রম শেষ করে, তারা আমাদের সমাজে স্বাভাবিক যে চাকরি বাকরি, সেগুলোর জন্য উপযুক্ত হয়ে গড়ে ওঠে না। হ্যাঁ, তাদের বাংলা শিক্ষার জ্ঞান অনেক সময় কম থাকে, ইংরেজি শিক্ষার জ্ঞান কম থাকে, যেগুলো একটা কর্মসংস্থানের জন্য খুবই প্রয়োজন হয়। তাহলে আমাদের মাদ্রাসাগুলো সেগুলো অতটা দিতে পারে না।
আবার কিছু কিছু মাদ্রাসা তৈরি হয়েছে যেগুলোতে খুব মানে বাচ্চাগুলো সুন্দর ইংলিশ বলতে পারে, তাই না? তো কেউ কেউ পারতেছে, কেউ কেউ পারতেছে না, কেন? এটা এরকম হয় যে এর কোনো কাঠামোগত ব্যবস্থাপনা নাই, অনুমোদনের ব্যবস্থাপনা নাই, মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাথে তারা অন্তর্ভুক্তই হয় না অনেক ক্ষেত্রে। এগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ। একটা ছেলে মাদ্রাসায় আনঅফিসিয়ালি, অননুমোদিত মাদ্রাসায় ক্লাস 3, 4 বা 5 গ্রেডের পড়াশোনা করলো, সে কিন্তু অন্য স্কুলে গেলে তার ওই সনদ, ওই সার্টিফিকেটটা কিন্তু কাজে লাগে না। কারণ এর তো যদি লাগে, অননুমোদিত জায়গাগুলো কিন্তু কোনো ব্যাখ্যা নাই। হ্যাঁ, যে ধর্ষণের ঘটনা ঘটেছে, দ্রুত এটার একটা সামাজিক বন্দোবস্ত দরকার এই বাবুর সুরক্ষার জন্য। তবে আবার এরকমও আমি চাই না যে তারে ধরে সেই বাবুর সাথে বিয়ে দেওয়া হোক বা এরকম। বুঝছেন, এটাও কিন্তু ধর্ষণ বাড়ার একটা কারণ, যে ধর্ষককে ধর্ষিতার সাথে বিয়ে দেওয়া হয়। হ্যাঁ, তাহলে এইটা সত্যিকার অর্থে একজন ভিকটিম, যে মেয়েটা ধর্ষিত হলো, সে কিন্তু সমাজের সুরক্ষার বলয়ের বাইরে ধর্ষিত হলো। মাদ্রাসা যেগুলো আছে, এগুলো এগুলো রিক্রুটমেন্ট সিস্টেম সরকারের হাতে থাকা দরকার। যথাযথ যোগ্যতা, দক্ষতাকে বিচার বিশ্লেষণ করে তাদেরকে এখানে নিয়োগ দেওয়া দরকার। এবং এই রুলস রেগুলেশন, তারপরে কতক্ষণ সেই মাদ্রাসায় শিক্ষার্থীরা থাকতে পারবে, একটা তো নিয়ম কানুন দরকার। তো সেই বিষয়গুলো ধারা বাঁধা করে রুলসের আওতায় এনে যে মাদ্রাসা আইন ভঙ্গ করছে সেই মাদ্রাসাকে লিস্ট বহির্ভূত করে দেওয়া, তার ক্ষেত্রে সরকারের অনুমোদন তুলে নেওয়া, সেটা বন্ধ করে দেওয়া, এই বিষয়গুলো দরকার। সেই মাদ্রাসাতে যতটুকু নজর দেওয়া দরকার, মাদ্রাসা ভিত্তিক অর্থনীতি, এই নজরটা হচ্ছে না। মাদ্রাসাগুলো অর্থ সংকটে পড়ে পরে বাচ্চাদেরকে আপনার হলো বিভিন্ন জায়গায় কালেকশনে পাঠায়। তো আমি তো আমার বাচ্চাকে একটা কালেকশনের জন্য পাঠাবো না, আমি তো মাদ্রাসায় বেতন দিতে চাই, তাই না? তো অনেক ধরনের বিষয় আছে মাদ্রাসা বিষয় নিয়ে। মাদ্রাসা শিক্ষা নিয়ে ডিবেট হওয়া দরকার, ডিবেট। হ্যাঁ, এটা একটা নিরাপদ ব্যবস্থাপনার দিকে যাওয়া দরকার, যেখানে বিজ্ঞান, প্রযুক্তি, ধর্মের পাশাপাশি বাংলা শিক্ষা, ইংরেজি শিক্ষা, এই বিষয়গুলো সংযুক্ত হলে তখন দেখা যাবে এখান থেকে যারা পড়াশোনা শেষ করছে তাদের একটা গতি হবে। এখন এমন একটা হয়, হুজুররা পাস করে মুয়াজ্জিম হওয়া ছাড়া, ইমাম হওয়া ছাড়া কোনো আর উপায় থাকে না। এই ব্যবস্থাপনা তো পুরা ইমাম সোসাইটি সাফার করতেছে। তারাও সাধারণ মানুষের মতো কাজ করতে পারবে, তারাও ইংরেজি বলতে পারবে, তারাও ম্যানেজমেন্ট শিখবে, তারাও পুলিশ হতে পারবে, তারাও আর্মি হতে পারবে। এই জায়গাগুলোতে কর্মের জায়গাটা অধিকার বঞ্চিত হচ্ছে হুজুররা। কার? আমাদের, তাই না? এই সমাজে মানুষ তাকে সুরক্ষা দিতে পারে নাই, এই সমাজের দায়। কিন্তু তাকে জোর করে, সে ক্ষতিগ্রস্ত, কিন্তু তাকে জোর করে ধর্ষকের সঙ্গে বিয়ে দেওয়া হয়, এরকম অনেক ঘটনা। এই বিষয়গুলো একটা ডিবেট হওয়া দরকার, কথা বলা দরকার, যে ধর্ষণের শিকার হয়ে কোনো একটা সন্তান জন্ম নিলে সেটা সেটাকে কিভাবে ডিফাইন করবে, তাকে কি ওই ধর্ষক, তাহলে ধর্ষক যদি আপনার হলো সন্তান সহ একটা ধর্ষিতাকে পেয়ে যায়, অনেকের কাছে এটা গিফটের মতো কিন্তু। হ্যাঁ, যে কোনো কেউ যদি কোনো তার চাহিদা মতো নারীকে পেতে চায়, তাকে ধর্ষণ করছে, তাকে তার সাথে যদি সমাজ লোক চক্ষু থেকে বাচ্চা যদি বিয়ে দেওয়া হয়, তাহলে ধর্ষককে একটা গিফট দেওয়া হচ্ছে, যে তার চাহিদা মেয়েটাকে তাকে দিয়ে দেওয়া হলো, এবং সে ক্রাইম করছিল, যে ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ, ধর্ষণের সংখ্যাগুলো অনেক বাজে বাজে, যে কি কি পরিস্থিতিতে ধর্ষণ হবে, একসাথে দুজন বন্ধু মিলিত হলে তাদের ক্ষেত্রে কি সংজ্ঞা হবে। আবার হলো বিয়ের প্রলোভন দেখানো। ধর্ষকরা কিন্তু সব সময় যখন কোনো একটা ধর্ষণের মনোবাসনা জ্ঞাপন করে, সে কখনো চকলেট দিয়ে খুশি করতে চায়, কখনো টাকা দিতে চায়, কখনো কোনো পদ পদবি দিতে চায়, বিভিন্ন ধরনের প্রেক্ষাপট থাকে। তার মনের বাসনা সে যে কোনো ভাবে অ্যাচিভ করবে, সে অ্যাচিভ করতে চায়, এবং সেক্ষেত্রে বিয়ের প্রতিশ্রুতিও একটা ধরনের প্রতিশ্রুতি। সে এইভাবে সে অ্যাচিভ করতে চায়, তার 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 মনের বাসনা পূরণ করবে, এই জন্য সে কখনো চকলেট দিতে যাচ্ছে, কখনো বিয়ের প্রতিশ্রুতি দিতে যাচ্ছে। এই সব কিছুই কিন্তু ধর্ষণের মধ্যেই পড়ছে।